3 years. She required repeated blood transfusion, 2 to 3 units in an interval of 1 to 2 months for last 1 year. She has a history of hospitalization for upper abdominal pain and vomiting 6 months back, and was diagnosed as a case of acute calculous cholecystitis with biliary pancreatitis 5 to 6 months back. She also developed shortness of breath 3 years back, for which she underwent CT scan of her chest with detected a mass in her chest cavity, and for that the doctor took some tissue with the guidance of CT scan by a needle. She could not mention the diagnosis, but she has taken the therapy for that. She has no history of fever, cough, nausea, vomiting, itching, bleeding per rectum, epistaxis, hematemesis, or hemoptysis. No other family members in her family are suffering from this type of illness. Her menstrual and obstetric history was nothing contributory. She was immunized as per EPI schedule and took vaccine against COVID-19. On general examination, body build and nutritional value is average. Her BMI was 18 and ECOG performance status was 1. Patient is moderately anemic but non-icteric, and there was no dehydration and edema. All accessible lymph nodes, including the left supraclavicular lymph node, were not palpable. Her pulse 72 beats per minute, blood pressure was 120 by 90 mm mercury, temperature was normal, and respiratory rate was also normal. Per abdominal examination revealed hepatomegaly about 14 cm from the tip of the costal cartilage along the mid clavicular line, and also splenomegaly about 10 cm from the costal cartilage along the anterior axillary line towards the left iliac fossa. All other systems revealed normal findings. So my diagnosis is beta thalassemia major with huge hepatosplenomegaly with chronic calculous cholecystitis with history of pancreatitis. Thank you, Dr. Menon, for presenting. Thank you, sir. Yes, somebody? Professor Malbhushan, sir, please comment. স্যার শুনতে পাচ্ছেন? প্রফেসর মালভূষণ স্যার, হ্যাঁ, কমেন্ট স্যার। ফার্স্ট পেজ দেখান এটা। ফার্স্ট পেজ। প্রেজেন্টেশনের ফার্স্ট পেজ, হ্যাঁ। যে মিস্টার এক্স না মিসেস এক্স? স্যার মিসেস এক্স। মিসেস এক্স এর ডায়াগনোসিস কবে হয়েছে? স্যার থ্যালাসেমিয়া মেজরের ডায়াগনোসিস কবে হয়েছে? স্যার 20-25। 2 বছর বয়সে না 5 বছর বয়সে না 40 বছর বয়সে? নো স্যার, early of her age, স্যার। সেটা তো বলেন না। আর্লি কত আর্লি? হ্যাঁ, ইয়েস, এটা বলি নাই স্যার। ওর ফ্যামিলিতে আর কার কার আছে? স্যার ফ্যামিলিতে আর কারো নাই স্যার। বলছেন? জি স্যার, বাবা আছে না মা আছে? জি স্যার বলেছি। বাবা না থাকলে পরে কি তার হবে মেজর? না স্যার। স্যার একটা পেশেন্ট আসলো থ্যালাসেমিয়া মেজর পাইলেন আপনি, তাহলে এটা কার কাছ থেকে আসলো সেটা দেখতে হবে না? ইয়েস স্যার। হাউ ক্যান ইট কাম? কিভাবে আসতে পারে? নরমালি থ্যালাসেমিয়া যে হয় মেজর, কিভাবে হয়? স্যার হেরিডিটারি অ্যাকুয়ারেন্স হতে পারে স্যার, রিসিভ। হ্যাঁ, হেরিডিটারি ছাড়া আর কিছু আছে নাকি? আর স্যার কনস্যাঙ্গুইনিটাস ম্যারেজ যদি স্যার হয়? হ্যাঁ, সত্যিকারে জানেন নাকি? জানেন না সেটা বলেন। না স্যার, জানেন না। তাহলে নরমালি যেটাকে ইউজুয়ালি যেটা হয় সেটা কিভাবে হয়? ভাই বাবার কাছ থেকে পায়, মায়ের কাছ থেকে পায়, তাই না? জি স্যার। দুজনে যদি মানে ট্রেড থাকে তাহলে পরে সন্তানের হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আরো অন্যভাবেও আসতে পারে। তাহলে সেটা জিজ্ঞাসা করতে হবে। তার ভাই বোনরা থাকতে পারে, তাদের ট্রেড থাকতে পারে, বা তাদের কোনো কিছু প্রবলেম থাকতে পারে, জিজ্ঞাসা করা দরকার ছিল। এটা কিন্তু কিছু নাই। আপনার ওই হিস্ট্রি, ফ্যামিলিয়াল হিস্ট্রি বা এই পার্টটা কিন্তু আপনি একদম উল্লেখ করে গেছেন। তারপরে ওই যে আবার সেই কথা, এই কথা যে অন্য কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছিল কিনা, করছিল কিনা, সেগুলি উল্লেখ করতে হবে। ওষুধের জন্য যে কি ওষুধ খাইছে এই পর্যন্ত, এই ট্রিটমেন্ট হিস্ট্রি ফর থ্যালাসেমিয়া এন্ড অলসো ট্রিটমেন্ট হিস্ট্রি ফর মানে যে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা কি নরমালি রিজলভ করে গেছে? স্যার ট্রিটমেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট রিজলভ করছে। Then you must tell it. ইয়েস স্যার। হ্যাঁ, কোনো কমপ্লিকেশন হয় নাই, নরমালি রিজলভ করে গেছে, এখন সেটার কিছু নাই, বা ডাক্তার সাহেব বলছে কিছু নাই, বা তখন কোনো স্টোন রয়ে গেছিল কিনা, তখন কোনো ইন্টারভেনশন করছিল কিনা, এগুলি কিন্তু সব ইম্পর্টেন্ট। সে কতদিন ভুগছে তার জন্য। তার এখানে স্যার একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি সে দিয়েছে যে একটা সিটি স্ক্যান করেছিল কোনো 3 ইয়ার্স আগে বিকজ অফ শর্টনেস অফ দ্য ব্রেথ, এন্ড ফর দ্যাট শি হ্যাড এ থেরাপি, বাট কোন ধরনের থেরাপি এগুলো কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করা নাই। সো ডায়াগনোসিস পেশেন্ট মেনশন করতে পারেনি সে বলেছে, বাট
কি ধরনের থেরাপি পেয়েছিল সেটাও কি মেনশন করতে পেরেছে পেশেন্ট মেনন? জি না স্যার। আচ্ছা, ওকে। সো এই এই পার্টটাতে আমরা তো মানে হিস্ট্রি নিয়ে তো আগের ক্ষেত্রে পেশেন্টের জন্য স্যার যেগুলো কথা বলেছিলেন, এই পেশেন্টের গুলো কিন্তু একই অ্যাপ্লিকেবল, একই জি ধরনের স্যার, হিস্ট্রি জি স্যার, পেশেন্টের ক্ষেত্রে আমাদের করতে হবে। হ্যাঁ, জি স্যার। এক। আর ২ নম্বর কথা হচ্ছে এই যে চেস্টের ব্যাপারটাতে মানে তোমার কি মনে হয় কি হতে পারে এটা? স্যার ইউজুয়ালি স্যার থ্যালাসেমিক পেশেন্টের স্যার এক্সট্রামেডুলারি হেমোপাইসিস হতে পারে স্যার। Most commonly from the liver and spleen, but it can also happen from the lymph nodes. সিরাজ মুনিরা, জি স্যার। প্রফেসর ভাবু কি আসছেন? প্রফেসর ভাবু? নো। হ্যাঁ, বলো। স্যার এখানে আমিও এটাই ভাবছিলাম যে মানে আমি একটু দেখাই ব্যাপারটা, মানে এটা হচ্ছে জাস্ট এটা এই ডকুমেন্টটা যে সার্জনটা আমাকে পাঠিয়েছিলেন জি। সেখানে একটা পেজ ছিল, এরকম একটা পেজ দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি 21-এ পেশেন্ট ডেভেলপড শর্টনেস অফ ব্রেথ কিছুটার জন্য বাইলেটারাল সিটি স্ক্যানে বাইলেটারাল প্যারাভার্টিব্রাল ম্যাস ফিচার সাজেস্টিভ অফ দ্য এক্সট্রামেডুলারি হেমাটোপয়েসিস পাটোপয়েসিস, জি স্যার। এবং সেখান থেকে সিটি গাইডেড এফএনএসি নিয়েছে এবং ফিচার সাজেস্টিভ অফ দ্য এক্সট্রামেডুলারি হেমাটোপয়েসিস and patient was advised on February 27 and EBRT, radiotherapy, and জি patient স্যার, জি স্যার। had this radiotherapy. So will you স্যার, make some comment of this extramedullary hematopoiesis in case of the thalassemia? কোথায় হয় বা কি হয়? Just জি স্যার। স্যার এক্সট্রামেডুলারি হেমাটোপয়েসিস কমন যে পেশেন্ট গুলা ঠিকমতো স্যার ব্লাড ট্রান্সফিউশনটা নেয় না। আচ্ছা, আমি স্যার একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা ছোট্ট কেস বলি যে একটা ফ্যামিলি, তারা ৩টা বোন, তার ২টো বোনই ব্লাড ট্রান্সফিউশন নেয়, কিন্তু ছোট বোনটা কোনোভাবেই ট্রান্সফিউশন নিবে না। আমি যখন স্যার স্কয়ারে জব করি তখন আমি এই মেয়েটাকে পেয়েছি। সে যখন এবং কোনোভাবেই নিল না এবং কোনো দিনই সে নেয়নি। আলটিমেটলি মেয়েটা যখন আমাদের স্কয়ার হসপিটালে ভর্তি হলো, তার এক্সট্রা হেমাটোপয়েসিসটা হয়েছিল স্যার ভার্টিব্রা এবং ভার্টিব্রা কলাপসে, তো আলটিমেটলি আইসিইউতে সে মারা গেল। এই যে স্যার মানে সিকোয়েন্সটা যে তার বড় ২টো বোনকে দেখি সে ছোট বোনটা অ্যাভয়েড করতো ব্লাড ট্রান্সফিউশনটাকে এবং আলটিমেটলি ডেথ হচ্ছে। এটাও স্যার এরকমই ছিল। আমি হিস্ট্রিতেই বুঝতে পারছিলাম যে এই পেশেন্টটার মানে হাইপোথাইরয়েডিজম নাই। যারা ট্রান্সমিশনটা কম নেয় তাদের এই ধরনের কমপ্লিকেশন গুলো হাইপোথাইরয়েডিজম এই এই কিন্তু তাদের এই চেস্টে মেডুলারি হেমোপয়েসিসটা অনেক বেশি থাকে। এটা অনেক চেস্টেই স্যার কমন এবং সবচেয়ে বেশি কমন স্যার ভার্টিব্রাতে, স্পাইনাল কর্ডে, তারপরে স্যার চেস্টে মানে ফ্ল্যাট বোন গুলাতে। আফটার 15 ইয়ার্স এর পর ফ্ল্যাট বোন গুলো অনেক বেশি ইয়ে হয়। মেডুলারি এটা স্যার আমার কাছে এবং এটা স্যার আলটিমেটলি এটা ট্রিটমেন্টও স্যার রেডিওথেরাপি এবং সবচেয়ে ট্রিটমেন্ট শুধু রেডিওথেরাপি না স্যার, মানে মেজার্ড ব্লাড ট্রান্সফিউশন আমরা। জি, একটু আনস্টেবল মনে হয় মুনিরা। ওকে, আমরা মুনিরার কাছে আবার একটু শুনবো এই সম্পর্কে মেজার ব্লাড ট্রান্সফিউশন দ্য রেডিওথেরাপি, দিস আর দ্য টু থিং এক্সট্রামেডুলারি হেমাটোপয়েসিসের জন্য ইম্পর্টেন্ট। স্যার সরি স্যার, আবার আমি ডিসগাইডেড হয়ে গেছিলাম। জি স্যার। স্যার এটা এখানে স্যার ইম্পর্টেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে স্যার মেজার ব্লাড ট্রান্সফিউশন। যে এই যে কোনো পেশেন্টের থ্যালাসেমিয়া মেজর বা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া যেগুলো বলি, সেই পেশেন্ট গুলোর কখনোই হেমোগ্লোবিনটা আমরা 9 এর নিচে আসতে দেই না বিফোর 5 ইয়ার্স এবং বিফোর 15 ইয়ার্স আমরা 8 এর নিচে নামতে দেই না, যাতে এক্সট্রামেডুলারি হেমাটোপয়েসিসটা এভাবে না হয়। যারা ট্রান্সফিউশনটা সঠিকভাবে নেয় না তাদেরই এই ক্ষেত্রে এটা হয়। যখনই আমরা ট্রিটমেন্টে যাব আমরা রেডিওথেরাপি দিব এবং মেজার ট্রান্সফিউশন দিব। মেজার ট্রান্সফিউশন বলতে আমরা মানে কিপ দা হেমোগ্লোবিন অ্যাবাভ 8 or 9 প্রত্যেক মাসে বা 15 দিন পর পর আমরা মেজার করে করে ওইভাবে করে ট্রান্সফিউশনটা দিয়ে থাকি স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোন স্টুডেন্টদের কোশ্চেন থাকলে আমরা পরে সেগুলো আবার একটু আলোচনা করছি। তো এই পেশেন্টের একটা মানে নিউ একটা আদার প্যাথোলজিক্যাল সিনারিও রিলেটেড টু দিস থ্যালাসেমিয়া আমরা একটা পেলাম। সো অ্যানাদার, সে আমাদেরকে হিস্ট্রি দিয়েছিল যে তার 2 or 3 এপিসোডস অফ দ্য অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন ছিল এবং একবার পেশেন্টের কলিসিস্টাইটিস এন্ড অ্যানাদার এপিসোডে পেশেন্ট হ্যাড অ্যান এপিসোডস অফ দ্য প্যানক্রিয়াটাইটিস। সো ডেফিনেটলি আমরা সরাসরি একটু ইয়েতে চলে যাই। এই ধরনের একটা পেশেন্টের ইউজুয়ালি তো আল্ট্রাসাউন্ড আমরা সবাই করবে, সেখানে আমরা যে রিপোর্টটা পাচ্ছি ডক্টর মেনন, acute calculous cholecystitis with the swollen pancreas and the biliary pancreatitis, hepatomegaly, splenomegaly, and এই ধরনের মানে একটা পেশেন্টের hematologist referred to you for a surgical management of this patient because patient had 2 or 3 episodes of this upper abdominal pain and the patient is also probably a candidate for the splenectomy. So what you want to do now?
ডক্টর মেনন, হ্যাঁ জি স্যার, আমি আপনাকে বুঝতে পারিনি। হ্যাঁ মানে এই পেশেন্ট, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার, ইয়েস স্যার, এখন পাচ্ছি স্যার। Thalassemic patient had on 2 or 3 episodes of the abdominal pain and Yes, diagnosed sir. with calculous cholecystitis, and on one occasion pancreatitis. So this is a candidate, definitely a surgical candidate, and hematologist referred to you for the surgical management for these stones and the spleen. Yes, sir. Ultrasonogram report আমরা পেলাম in front of your report. Next, what would be your next step? Sir, my next step is to sir to evaluate the sir duct system, or biliary and pancreatic duct, sir. Why? Because sir, she has a history of the pancreatitis. It may be sir due to common duct of Vater sir stones sir impact হতে পারে। Okay, so patient had an MRCP. Just আমি শুধু লাস্টের যেটাই পড়ছি যে MRCP reveals a choledocholitis. ইমপ্যাক্ট থাকলে কি তার প্যানক্রিয়াটিস কমে যেত, প্যানক্রিয়াটিসটা কমে যেত? Sorry sir, no sir, pancreatitis তাহলে কমতো না স্যার। ইমপ্যাক্ট শব্দটা বলেন না, স্টোন থাকতে পারে। জি স্যার, জি স্যার। থাকতে পারে, সেটা বেড়ে যেতে পারে, বাট বাইল ট্র্যাক্টে আরো অনেক স্টোন থাকতে পারে, এই তো? জি স্যার, জি স্যার। সো এখানে দেখা যাচ্ছে, দেখো মানে ক্যান ইউ সি দ্য বাইল ট্র্যাক্ট হিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ জি স্যার, ইয়েস স্যার। লাইন ইট ধরে, ইজ অন স্যার। লাইন ধরে আমরা জি স্যার, স্টোন স্ট্রেসের মতো স্যার। এখানে স্টোন আছে। সো কোলিডোকোলিথিয়াসিস ইজ দা তোমার ডায়াগনোসিস। ওকে, তো জি স্যার। স্যার, প্রফেসর বাবু হোসেন স্যার, ফর দ্য স্টুডেন্টদের জন্য আমি যদি কোনো হিস্ট্রি অফ অ্যাকুট কোলিসিস্টাইটিস বলে, সেক্ষেত্রে হয়তো মেবি ডায়াগনস্টিক্যালি প্যানক্রিয়াটাইটিস ছিল কিনা, অনেক সময় হয়তো মানে ডায়াগনোসিসটা নাও হতে পারে। সো এই ধরনের হিস্ট্রি যদি অ্যাকুট কোলিসিস্টাইটিস থাকে, তাহলে কি রুটিনলি পেশেন্ট শুড হ্যাভ অ্যান এমআরসিপি বিফোর দিস মানে সার্জিক্যাল ডিসিশন ফর কোলিসিস্টেক্টমি? শুধু কোলিসিস্টাইটিস যদি বলেন জি। তাহলে তো না, লাগবে না। মানে আমি একটা বলি বিলিয়ারি কলিক এন্ড কোলিসিস্টাইটিস, যেটাই হোক, ডায়াগনোসিস যদি ওইটুকুই থাকে, তাহলে পরে খুব যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা থাকার সম্ভাবনা বেশি আছে, অন্য কোনো কারণ আছে, বা আল্ট্রাসোনোগ্রাফি যদি বলে যে তার পেনক্রিয়াসটা কিছুটা চলেন, তখন আপনি করার দরকার আছে। আর নাহলে পরে তো ইউ ডোন্ট গো ফর দ্যাট। আমরা ইউজুয়ালি তাই করতে চাই না। যদি মানে আল্ট্রাসোনোগ্রাফিতে কমন বাইল ডাক্ট সম্বন্ধে বলে, সিস্টিক ডাক্তার সম্বন্ধে বলে, কিন্তু আরেকটু যেটা আমরা বলতেছি এমআরসিপি করা, সেটা কিছুটা হলেও রিজার্ভ রাখার দরকার আছে, যে না ক্লিয়ার কাট একটা গলব্লাডার স্টোন আছে, তার বিয়ে হয়েছে, স্টোনটা অনেক বড়, তার ভাই বোন আর না থাকতে পারে। যেখানে অনেক বেশি ভাই বোন, তাদের একটা না একজন ঘোরাঘুরি করতে পারে। মাল্টিপল স্টোন থাকলে পরে তখন করাটা খুব যেমন মাল্টিপল স্টোনটা একটা ইন্ডিকেশন হচ্ছে কমন বাইল ডাক্ট ওপেন করা। রাইট, এটাও কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াস ডাক্টকে ইনভেস্টিগেট করার ইন্ডিকেশন একটা হতে পারে মাল্টিপল ডিফারেন্ট সাইজেস স্টোন অথবা স্মল সাইজ স্টোন। বড় হলে পরে, এখন বড় হওয়ার সময় পায় না, আগে তো অনেকগুলি অনেক বড় হইতো, বড় হলে পরে হ্যাঁ এটা যাবে না, এটা কিছু করার নেই। কিন্তু ছোটগুলি থাকলে পরে যে মুভ টুয়ার্ডস এবং তাদেরটা ইনভেস্টিগেট করার দরকার আছে। রাইট। প্রফেসর মোজাম্মেল, তোমার তো অনেক এই ধরনের স্প্লেনোমেগালি, থ্যালাসেমিক পেশেন্ট, স্প্লেনেক্টমি অনেকগুলো করে থাকো, এই ধরনের কেন? স্যার আমরা গল স্টোন পেয়েছি, কিন্তু কমন বাইল ডাক্ট স্টোন বেশি আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো সো মেনন, আমরা এই যে ডায়াগনোসিসটা আমাদের আসলে এখন মানে কি কি সাজেস্ট করবে পেশেন্টটাকে? স্যার, যদি স্যার আমার কাছে হেমাটোলজিস্ট পাঠিয়ে থাকে, তাহলে অ্যাজ ফার্স্ট স্যার আমি আসলে বোথ স্প্লেনেক্টমি প্লাস স্যার biliary যে ডিজিজগুলো আছে, স্পেশালি স্যার কোলেলিথিয়াসিস এন্ড কোলেডোকোলিথিয়াসিস, আমি স্যার মানে কোলেসিস্টেক্টমি উইথ কোলেডোকোলিথেক্টমি করব। আর যদি স্যার স্প্লেনেক্টমি ইন্ডিকেশন থাকে, তাহলে স্প্লেনেক্টমি করব স্যার। কোলিডোকোলিথেক্টমি কেন? এটা কি তোমার এরকম ওপেন না করে তুমি কি সাব মিনিমাল ইনভেসিভ দিয়ে কিছু করতে পারো না? ইয়েস স্যার, মিনিমাল অ্যাক্সেস সার্জারিও করতে পারি স্যার। ইয়েস, মিনিমাল ইনভেসিভ নাই বলছি যে মিনিমাল ইনভেসিভ স্যার, আই ক্যান ডু অ্যান ERCP and followed by sir lab cholecystectomy অথবা lab cholecystectomy and ERCP followed স্যার। এখানে কি স্টোনের সাইজ বলেছে রিপোর্ট? ইআরসিপির মধ্যে তো পড়ে না, এই যে কি বলে এম্বুলা বেটার বা ওই স্ফিংটার কাটা পড়ে না, স্ফিংটার কাটতে হবে তো। স্ফিংটারোটমি, ইআরসিপি, স্ফিংটারোটমি এন্ড LC স্যার, laparoscopic cholecystectomy। কোলিডোকোলিথেক্টমি বা এক্সট্রাকশন অফ ফোর্সেবল বলতে হবে তখন স্টোনস। হ্যাঁ, বের করার পরে তারপরে আপনি কোলিসিস্টেক্টমি করবেন। কিন্তু এই পেশেন্টগুলি যেগুলি যাদের স্টোন আছে, স্টোনটা চট করে বেরোবে না। যদি আপনি শুধু ইআরসিপি বলেন, তাহলে কিছুটা হলে করব স্যার। জি স্যার। নিজেকে একটু ফ্রি রাখা ভালো, যে হ্যাঁ স্যার প্যাপিলোটমি করতে হবে, বা এটা বলে স্ফিংটারোটমি করতে হয়, অথবা ডাইলেটেশন করতে হয়, যেটাই বলে।
extraction of all the stones. Stone. Then you go for all the stones. সেটা বলবেন কেমনে করবেন, সব দরকার লাগলে টাইনা বার করবেন, দরকার লাগলে ওয়াশ করে বার করবেন, কিন্তু বের করতে হবে। ওকে, এটা হচ্ছে কোয়ালিফাইড অ্যান্সার। ওকে Yes, sir. থ্যাংক ইউ স্যার। ডক্টর হাসান, কোনো কোশ্চেন আছে স্টুডেন্টদের? ডক্টর হাসান, জি স্যার। হ্যাঁ কি ব্যাপার, তুমি তোকে পাচ্ছি না কেন? কোন কোশ্চেন আছে? হোয়াট ইজ দ্য রোল অফ আরবিসি সিমটোগ্রাফি? আরবিসি সিন্টিগ্রাফি, ডক্টর সিরাজ মুনিরা। অ্যাকচুয়ালি স্যার এখানে আরবিসি সিন্টোগ্রাফি তেমন কোনো রোল নাই। আরবিসি সিন্টোগ্রাফি তো অনেকটা অ্যাডভান্স জিনিস। সিন্টোগ্রাফি অনেক কিছু দিয়ে হয় স্যার, ডাব্লিউবিসি দিয়েও হয়, আরবিসি দিয়েও হয়। আর সিন্টোগ্রাফি তো একটা রেডিওলজি ইমেজিং, এটা একটা রোল আছে যে স্মল জিআই ব্লিডিং বা কোনো অবস্থিত সাইটে। অ্যাকচুয়ালি আরবিসি সিন্টোগ্রাফি একটা ট্যাগড আরবিসি। ট্যাগড আরবিসি বলতে আমি কিছু মার্কিং করা আরবিসি দিলাম এবং এরপরে ইমেজিং করে দেখলাম যে মানে আমার যে আমি যে পাথওয়েতে আমি দিব সেই পাথওয়েটাকে ফলো করা। আর মাঝে মাঝে এই ট্যাগড আরবিসি গুলো মানে স্মল জিআইডি ব্লিডিং এর ক্ষেত্রে ওখানে দিয়ে ব্লিডিংটাকে ইয়ে করা হয়। এগুলো স্যার মানে খুবই ভাস্ট। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? হোয়াট ইজ দ্য এজ লিমিট অ্যান্ড হিমোগ্লোবিন পার্সেন্টেজ ফর মেজার ট্রান্সফিউশন? হিমোগ্লোবিন পার্সেন্টেজটা অবশ্য বলছেন, ও মনে হয় ফলো করতে পারেনি। হোয়াট ইজ দ্য এজ লিমিট অ্যান্ড হিমোগ্লোবিন পার্সেন্টেজ ফর মেজার ট্রান্সফিউশন? মেজার ট্রান্সমিশনের বিলো 5 ইয়ার্স এর মানে 5 বছরের নিচে আমরা সবসময় 9 এর উপরে রাখতে চাই। অনেক ক্ষেত্রে এটা 3টা গাইডলাইন আছে। আমাদের দেশের জন্য আমি 9 রাখি বা মেজরিটি আমরা সবাই 9 রাখতে চাই। আর ইউকে গাইডলাইন এটা 11 to 12 থাকে, ওরা পারে, কিছু ইয়ে আছে। আর 5 ইয়ার্স এর পরে আমরা এটা 8 পর্যন্ত মিনিমাইজ করি স্যার। Okay. What is the cause of iron overload and cholecystitis regarding this patient? কোলেসিস্টাইটিস এর কজ তো স্যার হিমোলাইসিস, আদারদের অন্য কজও হতে পারে, সেটা স্যার মার্কুস স্যার বললেন। মেইনলি কজ হচ্ছে হিমোলাইসিস। আর আয়রন ওভারলোড তো অ্যাকচুয়ালি মেইনলি 98% হচ্ছে ট্রান্সফিউশন। থ্যালাসেমিয়া মেজরের কিছু পেশেন্ট আছে হিউজ স্প্লেনোমেগালি, যাদের ফেরিটিন থাকে, ইভেন স্যার আয়রন মানে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটার কিছু থাকে, যাদের ফেরিটিন লেভেল থেকে 30, 40, 100 এরকম। তাহলে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্স যারা হবে তাদেরই স্যার আয়রন ওভারলোড হবে। যেটা বললাম 200 ml ট্রান্সমিশনের সাথে 200 মিলিগ্রাম আয়রন যাবে আর কি। যদি চিলেশন না হয় টোটালটাই ডিপোজিশন হবে, যদি চিলেশন হয় তাহলে স্যার চিলেশনের সাথে কিছু বের হবে। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? স্যার একটা সার্জিক্যাল অ্যাপ্রোচের কোশ্চেন আছে। যদি পেশেন্টে হিউজ স্প্লেনোমেগালি থাকে সাথে গলস্টোন ডিজিজ, তখন আমাদের অ্যাপ্রোচটা কি হবে? প্রফেসর মুজাম্মেল। স্যার যেটা বলছিলাম যে যদি ল্যাপারোস্কোপিক্যালি অ্যাকচুয়ালি যারা এক্সপার্ট হয় হিউজ স্প্লেনোমেগালিও যদি ল্যাপারোস্কোপিক স্টেনোটমি করতে পারে তো ফাইন, ইট ডিপেন্ডস অন সার্জন টু সার্জন অ্যান্ড এক্সপেরিয়েন্স, বাট ইফ নট পসিবল সেক্ষেত্রে ওপেন অপশন তো আছে। আর যেগুলি স্প্লেনোমেগালি ভালো হিউজ না, যে হয়তো মডারেট করতে পারবে মাইল্ড, সেক্ষেত্রে ইজিলি ল্যাপারোস্কোপিক্যালি স্টেনোটমি করা যায় আর কি। হিউজ স্প্লেনোমেগালি আমি এখনো বেসিক্যালি করি নাই, সো আমি মনে করি এখনো হয়তো লার্নিং কার্ভে আছে, সেক্ষেত্রে ওপেন অপশন। ইনসিশনটা কি হবে সেটা জানতে চাচ্ছেন? আচ্ছা, আমরা পেডিয়াট্রিক সার্জারিতে আমরা তো লেফট সাবকোস্টাল ইনসিশনটা প্রেফার করি। ট্রান্সভার্স ইনসিশন দেওয়া যেতে পারে এবং রুফটপও দেওয়া যেতে পারে, যদি কোলোসিস্টেক্টমি এন্ড স্প্লেনেক্টমি একসাথে করা যায়, শেভরন অর রুফটপ সেটা দেওয়া যেতে পারে। কারণ কোনো পেডিয়াট্রিক সার্জন আমেরিকান তারা প্রেফার করে যে হিউজ স্প্লেনোমেগালিতে ইনসিশন অ্যালং দ্য লং এক্সিস অফ দ্য স্প্লিন, ওই লাইনে ইনসিশন দেওয়া, সেটা দেওয়া যেতে পারে। মানে যেটা আমাদের ইয়েস প্রফেসর মুজাম্মেল, আই ডু এগ্রি উইথ ইউ, বাট এরকম কি করা যেতে পারে যেটা হচ্ছে একটা রুফটপ ইনসিশন, একটা ফিমেল বা একটা কসমেটিক্যালি একটা আছে যে দুদিকে একটা বড় একটা ইনসিশন, বাট ওপেন স্প্লিনেক্টমিতে একটা ইনসিশন থাকবেই। এখন তো মোর ফেভারিট ইনসিশনস আইদার অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য স্প্লিন অর এ ট্রান্সভার্স। সো এটা কি সম্ভব যে পেশেন্ট প্রথমে একটা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করলে দেন বাই মেকিং এ শর্ট ট্রান্সভার্স ইনসিশন অর এ oblique incision you can remove the spleen? জি স্যার, সেটাই সম্ভব, আমরা সেটাও করে থাকি কোনো সময়, যে কোলেসিস্টেক্টমি ল্যাপারোস্কোপিক্যালি করেছি, এরপরে স্প্লেনেক্টমিটা আমরা ট্রান্সভার্স ইনসিশন দিয়ে ওপেন করে সেটাও করে দিতে পারি। স্যার মার্কুস স্যার, জি বলেন। মানে আপনার ওপিনিয়ন কি স্যার? মানে যদি একটা স্প্লিনেক্টমি বায়োলেটারাল রুফটপ ইনসিশন দিয়ে করা যেতে পারে বা লং ট্রান্সভার্স ইনসিশন ফ্লাঙ্ক টু ফ্লাঙ্ক দিয়ে করা যেতে পারে, so avoiding that's a long incision, so if we do a laparoscopic cholecystectomy then followed by a short transverse যদি দুইটাই যদি ল্যাপারোটমি একই ইনসিশন দিয়ে করতে যান তাহলে পরে একটাই ভালো, এটা হচ্ছে মেড লাইন দিয়ে যাওয়া। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনি ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড কাজ করবেন, তাহলে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেমি করে স্প্লিনটাকে দেখে যে তার কোনো অ্যাডিশন নাই পোস্টেরিয়র ওয়ালের সঙ্গে বা
থোরাসিক ওয়ালের সঙ্গে ডায়াফ্রামের সঙ্গে খুব বেশি অ্যাডিশন নাই, এবং আশেপাশের জিনিসগুলিকে যদি করতে পারেন তাহলে তারপরে আপনি এটা করেন। আর যদি টোটালি ল্যাপারোস্কোপি করতে পারেন তাহলে ভালো। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ স্যার। হুম। ডক্টর সাবা কি আসছে? হাসান ও তো জয়েন করছিল, কি হলো? মাইক্রোফোনের সমস্যা করতেছিল, এখন আবার তো চেঞ্জ করছে বলছে আমাকে। সে কি আসছে, জয়েন করেছে ডক্টর সাবা? হ্যাঁ আছে তো, দেখা যাচ্ছে। ডক্টর সাবা যদি না থাকে তাহলে আমি 3টা ফটো করেন তো, 4টা ফটো। ওর ফেভারে আমি জাস্ট কেসটা মানে বলে দিচ্ছি। হ্যাঁ, 4টাই তো করি আমরা, সবসময় 4টা করি, 3টা করি না। ইয়ে ডক্টর না, ওই গুতা দিয়ে দেখেন, পেটটা খুলে দেখেন। হ্যাঁ, একটা নাভিতে করা হয়, একটা নাভির উপরে করা হয়, নাভি আর ইয়ের মাঝখানে, আর দুই সাইডে, একটু দুই সাইডে, মানে এক সাইডের দুই দিকে, দুইটা ইয়েতে, এটাই রিবসের নিচে আর একদম নিচে, আর একটা নিচে। কালকে আলাউদ্দিন দেখে তারপরে ব্যবস্থা করে করবে। হ্যাঁ, বলে রাখছে আমি। হ্যাঁ, আর কালকে যাওয়ার সময় একটু ব্যান্ডেজ বানিয়ে দেবেন, বলে স্যার আলাউদ্দিনে বলবেন আসলে পরে যে আমার একটা ব্যান্ডেজ বানিয়ে দেন, আমি বাসায় গিয়ে ফেলে ফেলবো, তাহলে পরে ব্যথা লাগবে না। আর যদি অ্যাম্বুলেন্সে যান তাহলে ভালো শুয়ে শুয়ে যাবেন। হ্যাঁ, তাহলে পিছনে শুয়ে যায়। হ্যাঁ, সেটা ভালো হবে, বাসায় গিয়ে ফেলে ফেলবেন। হ্যাঁ, খাওয়াতে পারবেন। যদি ডায়রিয়া হয় তাহলে পরে বন্ধ করে দিন। ওই যে অ্যান্টিবায়োটিকের জন্য যদি ওর ডায়রিয়া হয় তাহলে পরে বন্ধ করবেন, নাহলে করবেন না। ওকে, আমি জাস্ট অন চেক বিহাফ আপ করলে হবে, কিন্তু সে কি চেক আপ করবে আমি তো স্যার জানবো না। ভুলে ফেলতে পারেন, ওখানে দিয়ে বললে সেলাই কেটে দিল, সে করলো, সুবিধা হইলে হইলো, না হইলে নাই। আচ্ছা, এটা আপনাদের ক্ষমতা এবং দায়িত্ব। ঠিক আছে। ওকে, আমি আর একটা কেস একটু মানে বলতে চাচ্ছিলাম স্টুডেন্টদের জন্য, যে দুটো পেশেন্ট, আমরা 3টা পেশেন্ট দেখলাম। ফার্স্ট পেশেন্ট ওয়াজ থ্যালাসেমিয়া উইথ কমপ্লিকেশন, একটা পেশেন্ট ডেভেলপ করেছিল হাইপোথাইরয়েডিজম, অ্যাট দ্য সেম টাইম হিস্ট্রি অফ পলিসিস্টাইটিস। সেকেন্ড পেশেন্টের আমাদের থ্যালাসেমিয়া অ্যান্ড ডেভেলপড এ কমপ্লিকেশন অফ দ্য biliary stone diseases উইথ history of polycystitis at the same time pancreatitis, and আমরা দেখলাম যে কমন পাইল ডাক্টার স্টোন এন্ড ম্যানেজমেন্ট প্ল্যান ডিফার হলো। অ্যানাদার পেশেন্টটা আমরা থ্যালাসেমিয়ারই দেখছি। সেই থ্যালাসেমিয়ার পেশেন্টটা যে সার্জন পাঠিয়েছিলেন, যতদূর আমি খেয়াল করতে পারছি, যেটাও একটা লং টার্ম একটা হিস্ট্রি ছিল পেশেন্টের, বাট পেশেন্ট ডায়াগনোসড এ কেস অফ দ্য thalassemia, but patient gives a history of the recurrent right hypochondriac pain, but regarding the blood transfusion, পেশেন্টের এমন কোনো frequent blood transfusion না, বা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট নয়। অন পালপেশনেও পেশেন্টের যেহেতু ও নেই, এই জন্য আমি ওর পক্ষে জাস্ট ব্রিফলি বলছি, ছিল যে স্প্লিনোমেগালি ছিল, স্প্লিন ইজ নট দ্যাট মাচ এনলার্জড, but with a history of the recurrent attack of cholecystitis and diagnosed as a case of the thalassemia with chronic cholecystitis. So Dr. Shirajam Munira, our question is that the patient is not a candidate for the splenectomy, but patient developed complications like a gallstones and a recurrent cholecystitis. So এই ক্ষেত্রে পেশেন্টের যে ইনভেস্টিগেশনস প্যারামিটার, তার ছিল বিলিরুবিন লেভেল ইজ 3, alkaline phosphatase 74, ALT 77, and ferritin level is 573, and these are the other reports. So based on these reports, she is 27 years. So what do you suggest? স্যার, এই পেশেন্টটা ডায়াগনোসিসের ব্যাপারটা একটু দেখতে হবে, কারণ একটু ইলাবোরেট করতে হবে যে আমার হেমোগ্লোবিনোসিস কি ছিল। এটা খুব সম্ভবত স্যার থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। এটা ছিল আমরা ক্লিনিক্যালি হ্যাঁ স্যার, ইবিটা থ্যালাসেমিয়া হতে পারে স্যার। ইবিটা থ্যালাসেমিয়া হচ্ছে স্যার একটা টার্ম, আর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বলি স্যার আমরা ক্লিনিক্যাল টার্মে। এখন থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া পেশেন্ট যেগুলো থাকে স্যার, সেগুলো দেখা যায় যে অ্যাডাল্ট কেসে হিউজ স্প্লিনোমেগালি, সাডেন তার হিমোগ্লোবিন ফল করে এবং এরপরে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে তারা যখন কনসিভ করে তখনই এটা হয়, প্রেগন্যান্সিতে এটা হয়। আমার যেহেতু তার সিরাম ফেরিটিন 573, তার মানে এই পেশেন্টটা খুব বেশি ট্রান্সমিশন পায় নাই। জি স্যার।
তাহলে সেক্ষেত্রে Problem is, তার অ্যালকালাইন যেটা হয়েছে যে এই পেশেন্ট ওয়াজ রেফার্ড ফর এ cholecystectomy and she was advised জি স্যার যে you don't need a splenectomy, just জি স্যার refer the patient for the cholecystectomy. So if we জি স্যার do a cholecystectomy and the patient to the RBC breakdown continue থাকে, patient ultimately will develop a stone in the biliary tree. So what would be the appropriate approach in this patient? Professor Mojammel? স্যার Yes, sure. Sir. So খুব বেশি স্যার শুধু কোলিসিস্টেক্টমি, হ্যাঁ খুব বেশি ট্রান্সমিশন হিস্ট্রি নাই, সেক্ষেত্রে এখন ভবিষ্যতে হয়তো চান্স অফ কোলোইডোকোলিথিয়াসিস হতে পারে, সেটা তো হয়তো পরে নাও হতে পারে, ব্যাপারটা এরকম। কিন্তু এখন যেহেতু কোলিসিস্টেক্টমি করতে হবে, তাহলে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি অপশন নিতে পারে। the patient is splenectomy should not be done at present because the immune function টা যতদিন প্রিজার্ভ করা যায় that is better. জি, তো অনলি কোলিসিস্টেক্টমি আপাতত। স্যার এখানে আমি একটু অ্যাড করি হ্যাঁ শিওর। স্যার যে পেশেন্ট গুলো কোলেলিথিয়াসিস হয়ে যায়, এই পেশেন্ট গুলোতে আমাদের আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজি, ব্রিটিশ এবং সবগুলো সোসাইটি অফ হেমাটোলজির একটাই ইন্ডিকেশন যে কোলিসিস্টেক্টমি করে ফেলতে হবে। কারণ স্যার এরা জেনেটিক্যালি ইভলভ থাকে যে এই পেশেন্ট গুলোর কোলিসিস্টাইটিস মানে যাদের হবে তারা ইভলভ থাকে, যে ক্ষেত্রে স্যার ইবিটা থ্যালাসেমিয়াটা হচ্ছে প্রম টু কোলিসিস্টাইটিস এর জন্য, মানে হিমোলাইটিক এতে তারা স্যার সবগুলো থ্যালাসেমিয়া, বিশেষ করে আপনি বেটা থ্যালাসেমিয়া মেজরের পেশেন্টকে দেখবেন না যে কোলিসিস্টাইটিস হয়েছে, কিন্তু যে পেশেন্টের কোলিসিস্টাইটিস হবে তাদের কোলিসিস্টেক্টমি করে ফেলতে হবে। এই জন্যই স্যার আমরা কোলিসিস্টেক্টমির জন্য পাঠাই দিই। যখন কোলিসিস্টেক্টমি করতে হয় তখন স্যার যদি হিউজ স্প্লেনোমেগালি থাকে আমরা একই সেটিংয়ে স্প্লেনোটমি করার জন্য প্রেফার করি স্যার। But স্যার এটা জেনেটিক্যালি ইনভলভ থাকে। জি স্যার। for this এই পেশেন্টের জন্য স্যার কোলিসিস্টেক্টমি, জি স্যার ফর দিস পেশেন্ট, এই পেশেন্টের জন্য স্যার আমাদের কোলিসিস্টেক্টমি করতে হবে স্যার। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনার কোনো অপিনিয়ন আছে প্রফেসর স্যার ইন দিস ক্লিনিক্যাল সিনারিও? স্যার কি শুনতে পাচ্ছেন? ওকে, আমরা শুধু একটা জিনিস এখন গিয়ে আমরা একটু সুইচ ওভার করবো। ডক্টর মেনন, কেন আমি Yes sir. আমরা স্প্লেনেক্টমির ব্যাপারে তো আমরা অনেক আলোচনা করলাম, এখন জাস্ট ইউ টেল ইন ব্রিফ হাউ ইউ প্রিপেয়ার ফর স্প্লেনেক্টমি। Okay, sir. At first, I will have to, sir, optimize the patient by up to the, sir, targeted hemoglobin level. Number one. Number two, sir, if patient have, we will prepare the patient for prophylactic immunization, sir, prophylactic antibiotic. And if the patient is nutritionally under rated, then I will improve the nutritional condition also, sir. ওকে গুড। ইমিউনাইজেশনের ব্যাপারটা কি বললেন, মানে কি ইমিউনাইজেশন করবে, কখন করবে? Yes, sir. I will immunize the patient against the 3 encapsulated bacteria, sir. It is, sir, encapsulated bacteria, sir, Haemophilus influenzae, sir, Pneumococcus, Meningococcus, sir. It is, sir, 2 weeks before the, sir, elective splenectomy, sir, I will give the vaccine, sir. Okay. Any opinion? Comment, Dr. Sanam Munira? না স্যার, এই পেশেন্টের জন্য আমরা প্রিজার্ভ মানে স্প্রিং প্রিজার্ভ করে আমরা কোলিসিস্টেক্টমি করব, এটাই আমার অপিনিয়ন। এটা না আমাদের কোশ্চেন ছিল এই পেশেন্টের জন্য না, আমরা স্প্লেনেক্টমি যে কোনো পেশেন্টের স্প্লেনেক্টমি তার ইমিউনাইজেশন পলিসি। জি স্যার থ্যালাসেমিয়ার পেশেন্টের স্প্লেনেক্টমি যখন আমরা মানে প্রেফার করি তখন স্যার ইমিউনাইজেশন মাস্ট। উইদাউট ইমিউনাইজেশন আমরা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য আরো করি না স্যার, কারণ স্যার পেরিটিন ডিপোজিশনের কারণে তাদের ইমিউন সিস্টেমটা অনেক বেশি ডিস্টার্ব থাকে। স্প্লেনেক্টমি করার আগে আমরা অবশ্যই ইমিউনাইজেশনটা, বিশেষ করে ভ্যাকসিনেশনটা আগে করি, তারপরে স্যার আপনার স্প্লেনেক্টমি আমাদের যেটা শিডিউল আছে স্যার, শিডিউল অনুযায়ী 5 ইয়ার্স পেনিসিলিন, ওটা স্যার আমরা কন্টিনিউ করি। ইউজুয়ালি আমরা ভ্যাকসিনেশনটা প্রেফার করি 2 উইকস বিফোর সার্জারি। হ্যাঁ, ওকে। ডক্টর রাকিব। Yes sir. আমরা একটু নেক্সট কেসটাতে একটু যাই, কেস সিনারিওতে। এটা আমাদের মানে খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। সো জাস্ট ইউ প্রেজেন্ট ইউর কেস সামারি অফ দ্য পেশেন্ট। So, Mr. X, introduce yourself. Assalamu alaikum. I'm Dr. Tanvir Ahmed, PhD resident, Chattogram Medical College. Today I'm going to present my case.
Mr. X, 59 years old, presented with a swelling on the left upper back for 1 year. Initially, it was small in size, but gradually increased in size. About 3 months back, he noticed multiple small size swelling on both sides of the neck. They were painless. He gave a history of weight loss, but would not specify the percentage. He has no history of fever, evening rise of temperature, no bowel, urinary, or respiratory complaints. On examination, patient is neither anemic or non-icteric. His BMI is 22. Echo-performance status is 1. There is an oval-shaped swelling on the left scapular region, measuring about 8 centimeters in diameter. Overlying is normal, no stomach present, no local rise of temperature, no tendon. It has a well-defined margin, firm in consistency. Smooth separated from the swelling, but not fixed to underlying muscle. Patient has got generalized lymphadenopathy involving both cervical regions, axillary, inguinal, and epitrochlear lymph. The lymph nodes are discrete, rather in consistency, mobile, not fixed with overlying skin and underlying structure. On abdominal examination, liver is palpable about 3 centimeters from the right posterior margin in the right mid-clavicular line. It's non-tender, smooth surface, upper part of liver duct present on the right fifth intercostal space in mid-clavicular line. Spleen is annular, 7 centimeters from the left posterior margin in anterior axillary line towards the right iliac fossa. Smooth surface, rounded margin with splenic notch. Firm in consistency, non-tender, finger inclination test negative. Kidneys are not ballotable, testes were normal. Other physical and systemic examination reveals no abnormality. So my clinical diagnosis is soft tissue tumor over this scapular region with generalized lymphadenopathy with hepatosplenomegaly. Thank you, Dr. Tanvir, for presenting the case. So your diagnosis is the soft tissue tumor over the left scapular region with generalized lymphadenopathy with hepatosplenomegaly. Bhargav sir. স্যার কি শুনতে পাচ্ছেন? ভার্গব স্যার শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, can you hear me, sir? Okay. Professor Muzammil, you can ask question. Sir, Dr. Munira actually ভালো করতে পারবে, আমি Yes, yes, Munira. স্যার, মানে কোশ্চেন হচ্ছে যে এই পেশেন্টের আলটিমেট ডায়াগনোসিসটা মানে আমরা মানে পরে আসি মানে কি হলো, কিন্তু আলটিমেটলি যে স্টুডেন্টের কাছে মানে you want to ask any question? আমার এখানে একটা কোশ্চেন ছিল যে এই পেশেন্টের ফিভার এবং মানে তার ইনফেকশনের কোনো ইয়ে ছিল কিনা, মানে এটা একটু আমার জানা হিস্ট্রি ছিল? No, madam, there is no history of fever or any type of infusion. The patient just came with this swelling on the back and general lymphadenopathy presented with us to us. মানে কোনো চেস্ট ইনফেকশন কখনো ছিল না? ম্যাডাম ওভাবে কোনো কমপ্লেইন করেনি ম্যাডাম পেশেন্ট। জি স্যার, ওকে ওকে সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নাও? তো তোমার কিন্তু এইটা তুমি কি হিস্ট্রিতে বলেছিলে, যেটা সিরাজম মুনিরা তোমাকে মানে কোশ্চেনটা করলেন যে পেশেন্টের অফ দ্য ফিভার বা চেস্ট ইনফেকশন, উনি কি চিন্তা করে করলেন? এই কোশ্চেনটা উনি কেন জানতে চান? Sir, in case of tuberculosis, there is a chance of chest infection and yes, tuberculosis chest infection. In case of লিম্ফোমার ক্ষেত্রে স্যার চেস্ট ইনফেকশন হতে পারে, ট্রান্সমিশন হতে পারে, লিউকেমিয়ার ক্ষেত্রে হতে পারে স্যার। But at the same time, patient তোমার diagnosis হচ্ছে soft tissue sarcoma at the back with a generalized lymphadenopathy with splenomegaly, right? So এখন কি করতে চাও? What do you want to do? I want to do a cold cut biopsy from the swelling from the back and cervical lymph node. Can you correlate these two things, the soft tissue sarcoma with this generalized lymphadenopathy and splenomegaly? Actually, no, sir. According sir, to the splenomegaly and hepatosplenomegaly and generalized lymphadenopathy with no history of any type of fever or chest infection, the diagnosis goes in the favor of lymphoma. Differential diagnosis. But on the left side swelling, it is not correlating. Do you think the two different diseases prevailing? One is the lymphoma, another is the soft tissue tumor.
sarcoma. Yes, sir. Yes, sir. This would be a more likely diagnosis. Yes, sir. Yes. Most likely diagnosis. টাইপ অফ পেশেন্টস আমরা আর চলে আসি স্টুডেন্টদের কোশ্চেনগুলো একটু পরে নিই আমরা এনি স্টুডেন্ট ক্যান আস্ক এনি কোশ্চেন নাও জাস্ট হিস্ট্রির উপরে হিস্ট্রি ফিজিক্যাল ফাইন্ডিংস যতটুকু পেশেন্টে দেখলাম এনি স্টুডেন্ট ক্যান আস্ক কোশ্চেন ওকে নো কোশ্চেন সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নাও So I want to do a core cut needle, core cut biopsy biopsy from the swelling on the upper left upper back and the lymph node biopsy. Okay. To cut biopsy. So this is from the cervical lymph nodes, core cut biopsy, compatible with the non-Hodgkin's lymphoma. Okay. Yes, sir. And the core cut biopsy from the back is also compatible with the non-Hodgkin's lymphoma. Yes, sir. How come? Back case, sir, in jagah sir lymph node could unlikely. Does it happen? I don't know, sir. Okay. Now expert opinion from Sirajam Munira. Yes, sir. Non-Hodgkin's lymphoma, according to the WHO guideline, is a big classification. Yes. And non-Hodgkin's lymphoma, আমি কেন স্যার একটু বলে দিই যে আমি কেন জিজ্ঞেস করলাম যে তার কোনো চেস্ট ইনফেকশন আছে কিনা যে এই এজের একটা পেশেন্ট যখন জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি নিয়ে আসে আমরা হেপাটাইটিস গুলো আছে আমরা লিম্ফোমাটাকে ফার্স্ট ক্রাইটেরিয়া ধরে সেকেন্ড কিন্তু আমরা সিএলএল ভাবি ক্রনিক লিম্ফোসাইটিক লিম্ফোমা যেটা বলি এই পেশেন্ট গুলো ম্যাক্সিমাম প্রেজেন্টই করে রিপিটেড চেস্ট ইনফেকশন আর ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হিসেবে এই জন্য আমি জানতে চাইছিলাম যে তাহলে ক্লিনিক্যাল হিস্ট্রি আরো সাজেস্টেড হয়ে যায় লিম্ফোমাটিকে আর এখানে নন-হজকিন্স লিম্ফোমা স্যার সফট টিস্যু নন-হজকিন্স লিম্ফোমা যেটা আছে এটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা পাই এবং যেখানে CD220 মার্কারটা হিউজ থাকে সেক্ষেত্রে স্যার এটা কোরিলেট করে স্যার এটা যে নন-হজকিন্স লিম্ফোমা হেপাটোস্প্লেনোমেগালি অ্যাবডোমিনাল লিম্ফোডেনোপ্যাথি মোস্ট অফ দ্য ইভেন স্যার এটা সফট টিস্যুতে এবং সফট টিস্যু ইন দ্য লাংসেও হতে পারে স্যার Soft tissue in the lung. Lungs. Non-Hodgkin's lymphoma, lymphatic tissue in the এই স্কিন বা লাংস এগুলোতে কেমন পাওয়া যায় ইউজুয়ালি স্যার এটার পার্সেন্টেজটা কম আমরা তিনটা ভাগে ভাগ করে একটা মাল্টোমা আছে একটা লিম্ফেটিক চ্যানেলের অনলি লিম্ফেটিক চ্যানেল ইন্ডিউসড আছে আর একটা স্যার যেটা সফট টিস্যুতে বলি যেমন স্কিন বলি স্কিন যেটা হয় স্যার এটা একটা বিগ টার্ম ল্যাঙ্গারহ্যান্স সার্কোমাও বলা হয় তো এই লিম্ফোমা গুলো স্যার রেটটা কম 1% এবং এটা স্যার কিছু এপিডেমিক রিজনে হয় এটা ওভারঅল অল কান্ট্রিতে পাওয়া যায় না এটা একটু রেয়ার কিন্তু এই সফট টিস্যুটা স্যার এত রেয়ার না এটা কমন স্যার CD20 পজিটিভ যদি এটা হয়ে থাকে এটা কমন ওকে এর ফার্দার লিম্ফোমা যে প্যানেল গুলো ডেফিনেটলি সেগুলো করলে আমাদের দ্যাট উইল সেটেল দ্য আনসার এই তো জি স্যার আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি থেকে সমস্ত কিছুই পাওয়া যাবে স্যার এটা এই ধরনের একটা আমাদের সার্জারি স্টুডেন্টদের জন্য এটা প্রথমেই যেটা মাথায় চলে আসে এটা একটা সফট টিস্যু টিউমার বা সফট টিস্যু সার্কোমা মোর লাইকলি ওভার দ্য স্ক্যাপুলার রিজন এবং এর সঙ্গে জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি বা স্প্লেনোমেগালি দ্যাট শুড রেইজ এ সাসপিশন যে পেশেন্ট প্রবাবলি মাইট হ্যাভ এ সফট টিস্যু নন-হজকিন্স লিম্ফোমা জি স্যার আমরা এই পেশেন্টটাকে দেখানো এবং স্প্লেনোমেগালি আমরা আজকে যখন আলোচনা করছি স্প্লেনোমেগালির সঙ্গেও আমরা দেখছি যে পেশেন্টের মাইট হ্যাভ এ ডিফারেন্ট প্যাথোলজি সো জাস্ট কিপ ইউর আইজ ওপেন শুধু পেশেন্টের একটা অ্যাবডোমেনটা দেখানো হলো যে জাস্ট এক্সামিন দ্য অ্যাবডোমেন নো এক্সামিন দ্য অ্যাবডোমেন ইফ ইউ এবল টু পালপেট দ্য স্প্লিন সো ইউ নিড টু পালপেট অল ওভার দ্য হোল লিম্ফেটিক সিস্টেম এন্ড আদার পার্ট অফ দ্য বডি এবং জিজ্ঞাসা করতে হবে যে কোন বডিতে কোন পার্টে কোনো সোয়েলিং আছে কিনা অ্যাপার্ট ফ্রম দ্য লিম্ফ্যাটিক রিজিয়ন এক্সট্রা লিম্ফ্যাটিক রিজিয়নে কোনো সোয়েলিং আছে কিনা সো এইটুকুই আমরা এটা দেখানোর জন্য আর সেকেন্ড আমরা যেহেতু আর স্প্লিন নিয়ে কথা বলছিলাম অ্যানাদার 5 মিনিটস আমাদের এটা হয়ে যাবে অ্যানাদার পেশেন্টের আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রাকিব জাস্ট টেল মি ইন ব্রিফ অ্যাবাউট দিস কেস সামারি Miss X, 35 years old, presented with a left upper abdominal pain for 2 months. According to patient statement, her presenting complaint started about 2 months back. Then she developed pain over the left upper abdomen. Pain was mild, constant, dull aching in nature. It was non-radiating, non-aggravating, and no aggravating and relieving factor. She has no history of fever, vomiting, bone pain, chest pain, bowel and bladder habits are normal. No significant drug and family history. On examination, she is neither anemic nor icteric, non-edematous. Pulse 80 beats per minute. Blood pressure 130/70 millimeter mercury. Temperature was 98 degree Fahrenheit. All accessible peripheral lymph nodes are not palpable. Left supraclavicular lymph node is not palpable. BMI was 22. Echo performance status 0.
On abdominal examination, the abdomen was normal in shape, no visible peristalsis, no visible peristalsis, hair distribution normal. Spleen was enlarged 3 centimeter from the left posterior margin in anterior axillary line towards right iliac fossa, smooth surface, rounded margin with splenic notch, firm in consistency, non-tender, finger inclination test negative, no hepatomegaly, no and kidneys are not dilatable. On digital rectal examination, other systemic examination were unremarkable. So my diagnosis is splenomegaly. Splenomegaly. So splenomegaly, what could be the cause of this splenomegaly in this patient? Actually, this I want to do further investigation. Tell us, the patient does not give any. এটাকে তো থ্যালাসেমিয়া দেওয়া যাবে না, কারণ তার ওই ধরনের থ্যালাসেমিয়া তো বলা যাবে না। তো আমরা পেইন কেন হচ্ছে স্যার সেটা পেইন কি বলো? পেইন কেন হচ্ছে? পেইন কমপ্লেইন্ট নিয়ে ছিল যে লেফট পেইন অন পেইন তেমন পেইন ডাল পেইন ছিল না কি ডাল লেকিং পেইন স্প্লেনোমেগালিতে পেইন কেন হচ্ছে? স্প্লেনোমেগালিতে পেইন কেন হচ্ছে? ইটস ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রফেসর মোজাম্মেল যেটা বললেন, if there is any it may be a splenic abscess. কারণটা চিন্তা করো, যে কোনো অর্গানে কোন একটা পেইন হওয়ার পিছনে আইদার কোন ধরনের ইনফ্লামেশন নাকি yes sir, any type of inflammation sir, বা কোনো স্ট্রেচিং, কোনো কিছু কারণ পেইন হবে নাকি? yes sir, yes sir, জি স্যার। ক্যাপসুল যদি স্ট্রেচিং হয় কোনো কারণে, যদি কোনো সিস্ট থাকে তাহলে সেটাই হতে পারে, অ্যাবসেস হতে পারে, টর্শন হতে পারে, যে ওয়ান্ডারিং স্প্লিন হয় সেক্ষেত্রে দেখা যায় টর্শন স্প্লিন হতে পারে। So these are the things. যখন তুমি স্প্লেনোমেগালি বললে, স্প্লেনোমেগালি that could be due to একটা কারণ তোমাকে বলতে হবে। শুধু স্প্লেনোমেগালি বললে কিন্তু ডায়াগনোসিসটা বলা হলো না। সো মেবি হতে পারে স্যার যেটা বললেন সিস্ট হতে পারে, পেশেন্টের যেহেতু পেশেন্টের প্রেগন্যান্সি পেশেন্টের পেশেন্টের জ্বর নেই না, জ্বর তো ছিল না। no sir, no কোনো পেশেন্টের কোনো হিস্ট্রি জাস্ট পেশেন্টের কি কোনো ওয়েট লস হিস্ট্রি ছিল না? ছিল না না ম্যাডাম, পেশেন্ট আসলে এসেছিল জাস্ট লেফট আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে। তবু পেইনটা ম্যাডাম ডা লেকিং একটা কনস্ট্যান্ট পেইন ছিল, ওরকম মানে স্পেসিফিক কোনো রেডিয়েশন অথবা এগ্রিভেটিং অথবা রিলিভিং কিছুই ছিল না, জাস্ট একটা পেইনের হিস্ট্রি দিচ্ছিল ম্যাডাম পেশেন্ট। মারগুফ স্যার আছেন? স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছেন না? মারগুফ স্যার? Nice. Okay, what investigations you will advise for this patient? This patient is splenomegaly. I want to do a ultrasonography of whole abdomen patient. প্রথমে আমাদের কিন্তু যেটা আমরা বলি সবসময় একটা বেসলাইন ইনভেস্টিগেশন, কমপ্লিট blood count, then serum creatinine, abdominal echo, chest X-ray, and then so patient all baseline investigations are within a normal range. And the next your investigations, what you have advised an ultrasonogram, যেটা বললে ultrasonogram revealed a mixed echoic area having a fat fluid level in the left hypochondriac region closely attached to the spleen, measuring about 11 into 10 centimeter, having a marginal calcification. Color flow shows no internal vascularity, no ascites. Comment suggestive of queries the triatroma in the left subphrenic region. Advise CT scan of the abdomen. কোনো ইনফরমেশন তো নাই, শুধু তারা বলেছে যে হাইপোইকোইক রিজিয়ন ক্লোজলি অ্যাটাচড উইথ দ্য স্প্লিন, অ্যাটাচড উইথ দ্য স্প্লিন, বাট স্প্লিনটা কি, স্প্লিনের সাইজ, স্প্লিন কি পুস্ট না কি, কোনো কিছু কিন্তু কমপ্লেন করে না, মানে বলেনি, বাট তোমার ক্লিনিক্যালি তুমি স্প্লিনের একটা পার্ট জাস্ট পালপেট করতে পেরেছো। রিপোর্ট আমাদের জন্য কোনো কিছু হেল্প করলো না। সে অ্যাডভাইস করেছে সিটি স্ক্যান, যদিও মানে রিপোর্টে কমপ্লিট রিপোর্টটা না দিয়ে সে এখানে একটু ইয়ে করেছে। ডু ইউ এগ্রি যে সিটি স্ক্যান করবে? Yes sir, I want to do a CT scan of whole abdomen. CT scan of the whole abdomen. হ্যাঁ, যদি এই ধরনের রিপোর্টটা যদি হয় তাহলে সেপারেট করে একটা রিপোর্ট আমরা রিপিট করতে পারি বাই কম্পিটেন্স থেকে। এই ধরনের অপিনিয়ন একটা ইম্পর্টেন্ট স্প্লিন রিলেটেড কোনো জিনিস সোনোগ্রাফিতে মিস হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার মনে হয় থাকে না। ইউজুয়ালি এক্সপার্ট সোনোলজিস্ট ক্যান গিভ ইউ আ লট অফ ইনফরমেশনস। ওকে, এটা করা হয়নি। আলটিমেটলি পেশেন্ট হ্যাড এ সিটি স্ক্যান। ওকে, so this is the CT scan of the patient. There are large cystic mass 12 into with the calcific wall is seen compress the fundus of the stomach. Impression: large splenic calcified wall cystic mass compressing the fundus of the stomach. দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি সবাই? এখানে একটা সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে in the stomach, and এই যে এখানে এইটুকু স্প্লিনিক কিছু আছে,
এটা স্প্লেনিক টিস্যু আছে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা স্প্লেনিক টিস্যু আছে। ওকে, সো কি চিন্তা করছেন? Huge cystic splenic cyst. স্প্লেনিক সিস্ট কি ধরনের সিস্ট হয় ইউজুয়ালি স্প্লেনে? So actually, 80% occurs are the sclerocysts. Others are two cysts, including the epidermoid cyst, dermoid cyst, and others epithelial cysts. More common is sclerocyst, 80%. Would be hydrated cyst? Yes, sir. It would be hydrated cyst. 8% would be a hydrated cyst. এখন কি করবে? As the cyst is very large in size, after proper counseling and preparation of the patient, I can go for the splenectomy preparation for the patient. Splenectomy. প্রফেসর মোজাম্মেল? স্যার জি ঠিক আছে স্যার, তো দেখে মনে হচ্ছে বিনাইন কোনো সিস্ট হবে, আর হাইড্রেটিক সিস্ট তো স্কুলে হতে দেখা দিতে পারে। তো স্যার সার্জারি ট্রিটমেন্ট তো সার্জারি, সেক্ষেত্রে এটা তো বেশ লার্জ সিস্ট দেখা যায়, সেক্ষেত্রে হয়তো স্প্লেনেক্টমি। আর যদি স্মল সিস্ট হয় হয়তো যদি সেক্ষেত্রে পার্শিয়াল স্প্লেনেক্টমি করা যেতে পারলে যে টিস্যু রাখা যায় সেক্ষেত্রে করা যেতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে হয়তো টোটাল টিস্যু একটু আছে, তো পাওয়ার দেখা যাবে যদি লোয়ার পুলকে ভাস্কুলার ইনটেক্ট রেখে রাখা যায় কিনা, সেক্ষেত্রে হয়তো পার্শিয়াল স্প্লেনেক্টমি করা যেতে পারে, আর ইফ নট পসিবল হলো স্প্লেনেক্টমি। Right. This patient had another investigations. This one, CT guided FNSC. Do you agree with these investigations? না স্যার, আমি তো FNSC দিয়ে কিভাবে বিনাইন সিস্ট Actually, sir, FNSC দিয়ে তো স্যার এটা ডায়াগনোসিস হওয়া সম্ভব। ডক্টর রাকিবকে বলছি যে, do you agree with these investigations? যেটা No, করেছে? sir. No, sir. FNSC, sir. No. Okay. Good. So a patient ultimately had a splenectomy, and this is the spleen, and this part of the spleen সহ টোটালটা যিনি করা হয়েছে, যিনি করেছেন এটাকে লেখা ছিল যে rim of marginal spleen tissue আছে, almost whole of the spleen is occupied by a cyst, and a splenectomy করা হলো, and ultimately the histopathologic report came as a splenic cyst. Okay. Yes, sir. So this is another way যে পেশেন্টের স্প্লেনোমেগালি আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, আর পেশেন্টের আলটিমেটলি অ্যাপ্রোচটা কি ধরনের হবে। এবং এই পেশেন্টের যেটা প্রথমে আগে সিরাজ আহমেদ যেটা বলছিলেন যে পেইনটা বা প্রফেসর মোজাম্মেল বলছে যে পেইন আছে কিনা, পেইনটা থাকা, বিশেষ করে জ্বর থাকতো, এই ধরনের আর একটা পেশেন্ট কুইকলি আমি একটু জাস্ট করে দিই পেশেন্টের। দিস পেশেন্ট হ্যাজ অলসো সিটি স্ক্যান হু হ্যাড পেইন এট দ্য সেম টাইম দ্য ফিভার। পেশেন্ট had a few courses of the antibiotic, but the no remission of the fever. এখানে diagnosis ultimately as a splenic abscess. দেখো এইটার কিন্তু echogenicity and the structures is not like the before one, and ultimately diagnosis is splenic abscess. And patient had a splenectomy, and ultimately the result যে তার একটা ওইখানে একটা cyst ছিল and infected, ultimately patient develops an abscess. So এখন এই দুটো পেশেন্টের মধ্যে রাকিব, my question, অথবা any student can give this answer. আগের যে সেটা ছিল that's a simple cyst, and second one is the patient has a splenic abscess maybe following the infection of a cyst cavity. So এই অপারেশন করতে গেলে কোনটা ইজিয়ার, কোনটা খুব কঠিন হবে? প্রথম পেশেন্টটা or সেকেন্ড পেশেন্টটা? সেকেন্ড পেশেন্ট ডিফিকাল্ট হবে। কেন 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 ডিফিকাল্ট হয় মনে হয়? স্যার ইনফরমেশন আছে, অ্যাডিশন থাকতে পারে। ইনফ্লামেশন থাকবে, অ্যাডিশন থাকবে, পার্টিকুলারলি উইথ দিস কোলন এন্ড দ্য আদার স্ট্রাকচারস এর সঙ্গে যে অ্যাডিশন থাকে, এন্ড দ্য ডায়াফ্রাম, এর সঙ্গে কোনো ফিব্রিনাস এক্সুডেট বা ফাইন দিয়ে যে অ্যাডিশন গুলো থাকে, চান্সেস অফ দ্য ইনজুরি এন্ড দ্য ড্যামেজ অফ দ্য স্ট্রাকচারস কোলন ইজ মোর ইফ দ্য পেশেন্ট স্প্লেনিক ইনফ্লামেশন এন্ড অ্যাবসেস ইজ দেয়ার। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে ফার্দার প্রসিড করতে হবে। প্রফেসর মোজাম্মেল, পেরি অপারেটিভ সেপসিস হওয়ার সম্ভাবনা আছে স্যার। প্রফেসর মোজাম্মেল, ডু ইউ এগ্রি? জি স্যার, এগ্রি। So with this few আমরা আজকে আমাদের ইয়েগুলো শেষ করছি। আর এখন হচ্ছে ডক্টর হাসান, স্টুডেন্ট থেকে কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান। স্যার কয়েকটা কোশ্চেন আছে। What is the reason of post-operative gastric dilatation following splenectomy? Yes.
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি আমরা। স্যার, কোশ্চেনটা ছিল রিজন অফ পোস্ট অপারেটিভ গ্যাস্ট্রিক ডাইলেটেশন ফলোইং স্প্লেনেক্টমি। ইটস এ রিফ্লেক্স ওয়ান। ওকে, হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোচ ফর স্প্লেনানকুলাই? আসলে যে জিনিসটা আর একটা কমপ্লেক্স যে সিনারিওটা হয়, যে যখন যে শর্ট গ্যাস্ট্রিক ভেসেলস গুলো যখন লাইগেট করা হয়, যে ডিভাস্কুলারাইজেশনটা হয়, সেই দিকটা আমাদেরকে পার্টিকুলারলি বেশি খেয়াল রাখতে হয়, যে পেশেন্টের গ্যাস্ট্রিক মিউকোজাল নেক্রোসিস এন্ড দ্য পেশেন্টস মানে হেমাটোমেসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো পোস্ট অপারেটিভ ভমিটিং এন্ড হেমাটোমেসিস হচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু পার্টিকুলারলি আমাদেরকে খেয়াল রাখতে হয়। ওকে, ওকে স্যার, স্প্লেনানকুলাই থাকলে সেটার অ্যাপ্রোচ কি হবে, বা হাউ ক্যান উই সার্চ ফর স্প্লেনানকুলাই? স্প্যানকুলার যে সাইটগুলো আছে, যেগুলো শাকিরা পোলিং এ দেখিয়েছিল, সেই পার্টিকুলারলি ওই সাইটগুলোতে আমাদেরকে দেখতে হবে। এখন কথা হচ্ছে, আমরা যদি হেমাটোলজিক্যাল কারণে করে থাকি, দ্যাট স্প্লেনানকুলি শুড বি সার্চড এন্ড রিমুভড, এন্ড ইফ ইট ইজ এ ট্রমাটিক কেস, দ্যাট স্প্লেনানকুলি শুড বি প্রিজার্ভড। দ্যাট ইজ দ্য টু ইম্পর্টেন্ট থিং। ওকে স্যার, আর যে পেশেন্টটা স্কেপুলার রিজিয়নে একটা সোয়েলিং দেখিয়েছিলেন, ওটার কোশ্চেন হচ্ছে ফ্রম হুইচ লেয়ার ডিড দ্য সোয়েলিং অফ দ্য ব্যাক অ্যারাইজ, দ্য সাবকিউটেনিয়াস অর মাসল? এটা সিরাকাম বললে ভালো বলতে পারবে। সাবকিউটেনিয়াস, যেখানে লিম্ফ্যাটিক ড্রেনেজ থাকবে বা সাবকিউটেনিয়াস ইয়ে থাকে, লিম্ফ্যাটিক ইয়ে থাকে, ওখানেই সার্ভ হয়েছে সাবকিউটেনিয়াস এবং কিউটেনিয়াস, এই দুটো লেয়ারেই হয়। মাসলে এটা আছে, সাবডার্মাল লিম্ফ্যাটিক যেগুলো থাকে মেইনলি সেখান থেকে মনে হয় না? ওকে, সাবডার্মাল এবং সাবকিউটেনিয়াস এটা আছে। আচ্ছা, এনি কোশ্চেন? আরেকটা কোশ্চেন, আমার হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার। ভালো। তো একটা পেশেন্ট যদি থ্যালাসেমিক স্প্লেনোমেগালি থাকে এবং পেশেন্টের যদি লিভার ফাংশন গুলো সব নরমাল থাকে স্যার, এন্ড স্প্লিন যদি হিউজলি এনলার্জ না হয়, ইজ দেয়ার এনি রোল অফ ফাইব্রো স্ক্যান টু সি দ্য কন্ডিশন অফ দ্য লিভার স্যার? ম্যাডাম,